Assalamu alaikum everyone, a warm welcome to everyone listening. You have turned in the conversation with, and I'm your host, Tasnuva Tabassum Hafsa. Today we're diving deep into a topic that is very close to our heart of economy, of our culture and our future, the tourism in Bangladesh. Tourism here is just not about travel, it's about showcasing our rivers, our history and our heritage to the world. Yet, despite having breathtaking beauty, we face hurdles to reach our true potential as a global destination. And to help us with that throughout this whole journey, we have an amazing guest with us. He's none other than Mohammad Masood Hussain, the Managing Director of the Bengal Tours Limited. So please welcome Mohammad Masood Hussain and be with us because this conversation might change the way you view the tourism in our country. Assalamu alaikum, sir. Walaikum assalam. Thank you so much for joining us today. Sir, আপনি যদি আমাদের অতিথিদের সম্পর্কের জন্য আপনার সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিতেন। আমার নাম মাসুদ হোসেন, আমি ব্যবস্থাপনা পরিচালক দি বেঙ্গল ট্যুরস লিমিটেড। বেঙ্গল ট্যুরস একটা ইনবাউন্ড ট্যুর কোম্পানি। আমি ট্যুরিজমের সাথে কাজ করছি আজকে প্রায় 35 বছর। মূলত ইনবাউন্ড ট্যুরিজমের সাথেই কাজ করি এবং আমার মূল মার্কেট হচ্ছে ইউরোপ এবং জাপান। তো স্যার অ্যাকচুয়ালি যে প্রশ্নটা অ্যাকচুয়ালি না করলেই না, সেটা হচ্ছে যে এই যে বললেন আপনি 35 বছর ধরে এই ট্যুরিজমের সাথে কানেক্টেড, তো এতগুলো সেক্টর থাকতো কেন ট্যুরিজম? এটা আসলে ভালোবাসার জায়গা বলতে পারেন। আমি নিজে বেড়াতে খুব পছন্দ করি, ছোটবেলা থেকেই বেড়াতাম। সেই দিক থেকে চিন্তা করতে গেলে যখন প্রফেশনাল লাইফ শুরু করি তখন আমার কাছে মনে হচ্ছিল যে সেই 90 দশকের শুরুর দিকে এরকম খুব বেশি বেড়ানোর প্রতিষ্ঠান তেমন একটা ছিল না। তখন থেকে নিজেকে ভাবলাম যে আমি নিজে যেহেতু বেড়াতে পছন্দ করি, সুতরাং এই সেক্টরটাতে আমি যদি নিজেকে ইনভলভ করি তাহলে ভালো করতে পারবো। ওই স্বপ্ন থেকেই আসলে এই ট্যুরিজমের সাথে ইনভলভ হওয়া, এবং আমার মূল আকর্ষণই ছিল যে আমি বিদেশিদেরকে বাংলাদেশের মতো একটা সুন্দর দেশ দেখাতে চাই। এই স্বপ্ন থেকেই আসলে ইনবাউন্ড ট্যুরিজমটাকে হাইলাইট করা। স্যার আপনি যে আমরা বুঝলাম যে আপনি ট্যুরিজমের সাথে অনেক ডিপলি কানেক্টেড, তো আপনি যদি আমাদেরকে বলতেন যে বর্তমানে ট্যুরিজমের এই সেক্টরের স্টেট সম্পর্কে যে কি অবস্থায় আছে এখন? দেখেন, বাংলাদেশের ট্যুরিজমের বা পর্যটন কর্পোরেশন বা ট্যুরিজম শুরু হয়েছে তা প্রায় আজকে 52 বছর। কিন্তু 52 বছর পার হয়ে গেলেও পর্যটনটা আসলে এখনো, আমরা যেটা বলি যে বাংলাদেশের ট্যুরিজম এখনো আতুল ঘরে, এখনো কিন্তু বাংলাদেশ ট্যুরিজমটাকে আমরা ওভাবে বহির্বিশ্বে বলি, আমাদের দেশের মধ্যেও ওইভাবে করে আমরা তুলে ধরতে পারি নাই। এর প্রধান কারণ সেটা হচ্ছে যে আমাদের গভর্নমেন্টের প্রায়োরিটির মধ্যে এই জিনিসটা নাই, ট্যুরিজমটা আমাদের প্রায়োরিটির মধ্যে নাই, এটা একটা বড় কারণ। আরেকটা যেটা হলো যে আমাদের এখানে যে পলিসিগুলো তৈরি হয় ট্যুরিজমের জন্য বা হয়েছে, সেটা আসলে বহু পুরনো কিছু পলিসি বা একটা পলিসি হয়েছিল, সেটাকে মডার্নাইজেশনের খুব দরকার ছিল, সেটা আমরা করতে পারিনি। বিশেষ করে 90 দশকের শেষের দিকে বাংলাদেশের ট্যুরিজমটাকে আপনার ট্রাস্ট সেক্টর ডিক্লেয়ার করা হয়েছিল, কিন্তু একটা ট্রাস্ট সেক্টর থেকে ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডাররা যে ধরনের বেনিফিটগুলো পাবার কথা বা সরকারের যে ধরনের ইনভলভমেন্ট দরকার ছিল, সেটা কিন্তু আজ পর্যন্ত ট্যুরিজম ইন্ডাস্ট্রির কোনো স্টেক হোল্ডারই পায় নাই। স্যার কথা বলতে বলতে যেহেতু আমরা অনেকগুলো প্রবলেম দেখে ফেললাম, তো আপনি যদি আমাদেরকে এই ব্যাপারটা থেকে একটু ডিটেলস বলতেন যে এই ট্যুরিজম সেক্টরটাতে আমরা কি কি চ্যালেঞ্জ ফেস করছি। এটা হতে পারে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আমাদের ট্রান্সপোর্ট রিলেটেড, এটা হতে পারে আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি কনসার্ন সাইড থেকে। দ্য চ্যালেঞ্জেস বেসিক্যালি উই আর ফেসিং ইন দিস সেক্টর। আমাদের যে মন্ত্রণালয় বিমান এবং পর্যটন, আজকে এতগুলো বছর পরেও কিন্তু বিমান আপনার লুজিং কনসার্ন না, এবং বিমানের প্রতি বা বিমানের জন্য আমাদের যে বাজেট একই মন্ত্রণালয় হওয়া সত্ত্বে পর্যটনকে আলাদাভাবে কিন্তু কোনো বাজেট দেওয়া হয় না। বাংলাদেশে অদ্যাবধি কোনো ধরনের ট্যুরিজমের কোনো রিসার্চ আজ পর্যন্ত নাই, কোনো ধরনের ডেটা আপনি পাবেন না। তো
আপনি যে কোনো ধরনের পরিকল্পনা করতে হলে আপনার কাছে তো গবেষণা তথ্য থাকতে হবে যে আমার এই কাজটা করা দরকার, এই জায়গায় যেতে হবে, এই জিনিসটা বার করতে হবে, বা এই লোকগুলোকে ইনভলভ করতে হবে, কি আমার কি আছে কি নাই, এই জিনিসটাকে তাকে আইডেন্টিফাই করতে হবে। সেই কাজটুকু আমরা আজ পর্যন্ত করতে পারিনি। এরপরে হচ্ছে যেটা আমরা প্রোডাক্ট আইডেন্টিফিকেশন এবং এটা ডেভেলপমেন্টের যে ইস্যুটা রয়ে গেছে, সেই কাজটুকু আমরা আজ পর্যন্ত করতে পারিনি। আপনি ইন্ডিয়ার কথা বলেন, ভুটানের কথা বলেন, নেপাল, শ্রীলঙ্কা, এরা যেভাবে প্রোডাক্টগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন করে সেখানে ট্যুরিস্টদেরকে নিয়ে যাওয়া বা সেই জায়গাগুলোকে হাইলাইট করা, প্রমোশনের কাজগুলো করা, এই কাজগুলো কিন্তু মানে আইডেন্টিফিকেশনের কাজগুলি যেহেতু আমরা করি নাই, সুতরাং পরবর্তী স্টেপসগুলো আমরা আজ পর্যন্ত নিতে পারিনি। এই জায়গাতে যেটা করা দরকার ছিল, ওই একই কথা আমি বলবো যে রিসার্চ, ডাটা এবং সাথে সাথে কেরিং ক্যাপাসিটি, যে একটা ডেস্টিনেশনে বছরে কতজন মানুষ যেতে পারবে, সেই জিনিসটা কিন্তু এই ঘরে আপনি কতজন মানুষ ঢোকাতে পারবেন, 10 জন 15 জন, কিন্তু আপনি যদি এখানে 50 জন মানুষকে নিয়ে আসেন তখন কি হবে, তাই না? তো এই কেরিং ক্যাপাসিটিটা আমরা সেই শুরু থেকে বলে আসছি যে প্রত্যেকটা ডেস্টিনেশনের একটা কেরিং ক্যাপাসিটি দরকার, সেই কাজটুকু আমরা করতে পারিনি। এরকম অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, মানে প্রত্যেকটা স্টেপসেই কিন্তু আপনার চ্যালেঞ্জ আছে ট্যুরিজমের, মানে ডেভেলপ করার জন্য। It's really upsetting to hear about the destinations of our tourism that is not going well. So, sir, এইটার পরেও একটা কোয়েশ্চেন মানে চলে আসে যে is there any tourism potential যেটা আপনার কাছে মনে হয় যে এখনো এটা এক্সপ্লোর হয়নি, এবং এটা যদি এক্সপ্লোর হয় there is a possibility যে এই টেবিলটা টার্ন করবে, আমাদের এই যে সেক্টরটা এটার মধ্যে কোনো একটা চেঞ্জেস আসতে পারে পজিটিভ? আমি প্রায় 250 থেকে 300 বারের বেশি সুন্দরবনে গেছি। এখন আমাদের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জের কথা আবার একটু বলে নিই। সোশ্যাল মিডিয়া একটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। সোশ্যাল মিডিয়া প্রমোশনে কাজ করে ডেফিনেটলি, যেহেতু আমাদের কোনো পলিসি গাইডলাইন নাই এবং গভর্নমেন্ট ট্যুরিজম সেক্টর তারা অ্যাওয়্যার না। একটা সোশ্যাল মিডিয়াতে যখন একটা ডেস্টিনেশন প্রমোশন আমি ঠিক বলবো না, যখন হাইলাইটেড হয় তখন সেখানে যেহেতু বাংলাদেশের মানুষের ট্যুরিজম ডেস্টিনেশনগুলো খুবই লিমিটেড, তারা ওই জায়গাটাতে যাবে, এটি হচ্ছে বাস্তবতা। স্থানীয় লোকজন যায়, বাইরের থেকে লোকজন আসে। এই সোশ্যাল মিডিয়াটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা আসলে কিছু না বুঝেই এটাকে এমনভাবে হাইলাইট করে ফেলি যে জায়গাগুলো আমরা পরবর্তীতে ট্যুরিজমের জন্য বা নেক্সট জেনারেশনের জন্য আর ক্যারি করতে পারছি না। এরকম অনেকগুলো উদাহরণ আছে, আমি অত ডিটেলে যাচ্ছি না। আপনি যে কথাটা বলছিলেন, আমি বলবো যে যত বেশি হাইলাইট করা যায় ডেস্টিনেশনগুলোকে অত ভালো। আমরা শেষ করে ফেলছি। তারপরেও বাংলাদেশের ট্যুরিজম প্রমোশনের জন্য এখনো যে জায়গাগুলো রয়ে গেছে, যেগুলোকে আমরা ইন্টারন্যাশনালি সেলেবল আমি মনে করি, সেটা হচ্ছে যে আমাদের প্ল্যান্ড ওয়েতে যদি আমরা আমাদের ম্যানগ্রোভ ফরেস্টটাকে সেল করতে পারি, আমাদের রিভারটাকে যদি আমরা প্ল্যান্ড ওয়েতে সেল করতে পারি, আমাদের পিপল অ্যান্ড হসপিটালিটিটাকে যদি আমরা, আমাদের 1 নম্বর প্রোডাক্ট হচ্ছে পিপল বাংলাদেশের, মানে ফরেনারদের কাছে পিপল এবং নেচার। আমাদের নেচার বেইজ এখনো কিছু প্রোডাক্ট রয়ে গেছে আনটাচড আমি বলবো, যেমন আমাদের অফশোর আইল্যান্ডগুলো, হ্যাঁ, আমাদের কিছু অফশোর আইল্যান্ড এবং বিচ রয়ে গেছে যেগুলো এখনো আনটাচড। এই জায়গাগুলোকে ঘিরে যদি আমি ইন্টারন্যাশনাল ট্যুরিজম এরিনাতে আমরা নিয়ে যেতে চাই এগুলোকে, এটার জন্য আলাদাভাবে প্ল্যান করা এবং ক্যারিং ক্যাপাসিটির কথা আগেই বললাম। এইভাবে প্ল্যান যদি করা যায় এখনো সম্ভব, সময় এখনো আছে। তো আমি জানতে চাচ্ছি ঠিক এই সময়টায় এসে আপনার কি মনে হয় যে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়াগুলো বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটাকে কিভাবে হেল্প করতে পারে, বা বিভিন্ন যে অনলাইন ক্যাম্পেইন হচ্ছে ট্যুরিজম নিয়ে, এরা ট্যুরিজম সেক্টরটাকে কিভাবে সাহায্য করছে? ডেফিনেটলি আপনার সোশ্যাল মিডিয়া তো একটা অনেক বড় মিডিয়া, এখন যে কোনো প্রোডাক্টের জন্যই সোশ্যাল মিডিয়া সাংঘাতিকভাবে কাজ করছে, কিন্তু আমাদের এখানে নেগেটিভ অর্থে জিনিসটা অনেক বেশি ব্যবহার হয়। আপনার দেখেন, আমি যদি বলি একই কথা যে বাংলাদেশের ট্যুরিজম প্রমোশনে সোশ্যাল মিডিয়ার কি কাজ হওয়া উচিত, কিভাবে কাজ করবে, সেটার একটা গাইডলাইন থাকা দরকার, যে আপনি কোনটা করতে পারবেন, কোনটা করতে পারবেন না, হ্যাঁ, কোন প্রোডাক্টটাকে আপনি প্রমোট করতে পারবেন, কোনটাকে করতে পারবেন না। এখন আমাদের এখানে সোশ্যাল মিডিয়াতে ধরেন
যে যেহেতু প্রোডাক্টগুলো আমার রেডি না, আমি কোনো ধরনের ডেটা বা রিসার্চের কাজ করি নাই, যখনই সোশ্যাল মিডিয়া, যেটা আমি একদম শুরুতেই বলছিলাম, যখনই সোশ্যাল মিডিয়াতে একটা প্রোডাক্টকে হাইলাইট করা হয়, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, যে আপনি প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করার পরে তো আপনাকে প্ল্যানিংটা করতে হবে, ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি প্ল্যানিং করতে হবে, প্রমোশনের কাজ, তার আগেই প্রোডাক্টটা নষ্ট হয়ে যায়। কদিন পর্যন্ত দেখছি কি আপনার কি সাদা পাথরের কাহিনী শুনতেছি। তো হামের কথা আপনারা জানেন, এই জায়গাগুলো তো সোশ্যাল মিডিয়াতেই প্রথম আসছে গত 2-4 বছরের মধ্যে, এবং প্রোডাক্টটা আইডেন্টিফাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইডেন্টিফাই হওয়ার 2-3 বছরের মধ্যেই নষ্ট হয়ে গেছে। সুতরাং এইটার জন্য আসলে আমাদের একটা, গভর্নমেন্ট এটা নিয়ে ভাবছে কিনা আমি জানি না, নিশ্চয়ই ভাবছে না, কারণ এখন পর্যন্ত কোনো উদ্যোগ আমরা দেখিনি। তবে ইন্টারন্যাশনালি যদি আমরা মনে করি যে আমাদের প্রোডাক্টগুলো বা ট্যুরিজমটাকে হাইলাইট করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা দরকার, সেক্ষেত্রে আমি বলবো যে কিছু আমাদের লোকাল ইনফ্লুয়েন্সার আছে, পৃথিবীর বিভিন্ন দেশে ব্লগার আছে, ইউটিউবার আছে, এই ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে ব্যবহার করে এই কাজটা করা যেতে পারে। আমাদের এখানে অনেকগুলো হাউস আছে যারা আপনার এই প্রমোশনের কাজগুলো করে। সেই ধরনের মিডিয়া হাউসের সাথে বসে আপনাকে একটা প্ল্যানিং করে নিয়ে যে আমরা কোন কোন প্রোডাক্টগুলোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বাইরে প্রচার করব। ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া একটা বড় মাধ্যম আজকের যুগে, কিন্তু আমার টার্গেট পিপল যারা, তারা সোশ্যাল মিডিয়ার সাথে কতটুকু ফ্রেন্ডলি, তারা কতটুকু হ্যাবিচুয়েট, ওইটার উপরে নির্ভর করে আমাকে মার্কেটিং এর প্ল্যানটা দাঁড়া করাতে হবে। বাট ডেফিনেটলি আমি বলবো যে সোশ্যাল মিডিয়া এখন একটা প্রধান মাধ্যম প্রমোশনের। জি, থ্যাংক ইউ স্যার। সো अगेन বাংলাদেশে কিন্তু এখন বলা যায় একটা বড় স্ট্রেংথ হচ্ছে আপনার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমি জানতে চাচ্ছিলাম যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এইটা কিভাবে আমাদের এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে? আমি আসলে জানি না, আপনিও জানেন না, এবং গভর্নমেন্টও কিন্তু জানে না যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কিভাবে ট্যুরিজমটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আদৌ কি আমরা কোনোদিন এই চেষ্টাটা করেছিলাম কিনা? বাংলাদেশে ট্যুরিজম আজকে যে জায়গাতে, এটা কিন্তু টোটালটাই আপনার প্রাইভেট এন্টারপ্রেনার যারা, প্রাইভেট ইনভেস্টর যারা, তাদের নিজের উদ্যোগে কিন্তু তারা এখানে এসছে। এখানে গভর্নমেন্টের আপনার ইনফ্লুয়েন্স বলেন, গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্স বলেন, কর্পোরেশন বলেন, কতটুকু ছিল আমি জানি না। আমি আমার নিজের কথাই বলতে পারি যে এখন পর্যন্ত আমি গভর্নমেন্টের তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা এখন পর্যন্ত পাইনি। আমি একটা ট্রেড লাইসেন্স নিয়ে আজকে 30-35 বছর পর্যন্ত ট্যুরিজমের কাজ করছি। আমি লক্ষ লক্ষ ডলার ফরেন কারেন্সি আর্ন করে দিছি, আমার তো কোনো অ্যাকনলেজমেন্ট নাই, আমাকে কেউ অ্যাকনলেজ করে না। আমি গভর্নমেন্টের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ইনসেন্টিভস পাই নাই। আজ পর্যন্ত কোনোদিন গভর্নমেন্ট আমাকে ডেকে বলে নাই যে মাসুদ, তুমি বিইং এ ইনবাউন্ড অপারেটর, তুমি এত লক্ষ ডলার ফরেন কারেন্সি আর্ন করে দিছো, এটা এই কাপ অফ কফি ফর ইউ। নো, নেভার, নো ওয়ান কল মি as a investor or as a foreign currency earner. No, recognized আজ পর্যন্ত হই নাই আমি being inbound operator. হলি আর্টিজানের আগে আমার অফিস 365 দিন খোলা থাকতো। বেঙ্গলের অফিস কখনো বন্ধ হতো না, 24 ঘন্টা 365 দিন খোলা থাকতো। ধরেন প্রায় 35 থেকে 40 জন ট্যুর ম্যানেজার কাজ করতো, ঠিক আছে। বছরে আমি 10 থেকে 12,000 ফরেন ট্যুরিস্ট হ্যান্ডেল করতাম। সেই অবস্থাটা তো আজকে নাই। কেন নাই সে প্রসঙ্গ যদি আসে আমি ডেফিনেটলি বলবো, কিন্তু ওই সময়তেও কোনো ধরনের সরকারি কোনো প্রতিষ্ঠান বা মন্ত্রণালয় বা কেউ ডেকে জিজ্ঞেস করেনি যে আপনি কাজগুলো যে করছেন, আমরা এটাকে উদাহরণ হিসাবে অন্য প্রতিষ্ঠানের জন্য দাঁড় করতে পারি কিনা, আপনি কিভাবে করছেন, এটার টুলসগুলো কি। নো ওয়ান কেম টু মি। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা তখনই চিন্তা করবেন যখন আপনি ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের কথা চিন্তা করবেন। সরকার যতক্ষণ পর্যন্ত ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের কথা চিন্তা না করবে, যতক্ষণ পর্যন্ত সে এইটাকে প্রায়োরিটি না দিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রাইভেটের মতো চলবে। তার রুজির ব্যাপার আছে,
গভর্নমেন্টের মতো চলবে, এখনো কিন্তু সেভাবেই চলছে। এটা উপলব্ধি করতে হবে গভর্নমেন্টকে। প্রাইভেটদেরকে কিন্তু আপত্তি নাই, তারা কিন্তু যেতে চায়। গভর্নমেন্টকে মানে পাবলিক সেক্টরকে আপনার ফিল করতে হবে যে আমরা এই সেক্টরে ডেভেলপমেন্টের জন্য প্রাইভেটকে এই ফ্যাসিলিটিসগুলো দিতে চাই। এইভাবে করে আমরা তাদের সাথে কাজ করতে চাই। ওইটা গভর্নমেন্ট যতদিন পর্যন্ত ফিল না করবে ততদিন পর্যন্ত এই পার্টনারশিপটা হবে না। স্যার, আপনি যে বলছিলেন যে অনেকেই ট্যুরিজমটাকে একটা ক্যারিয়ার পাথ হিসেবে দেখছে না, কিংবা আমাদের ট্যুরিজম সেক্টরে এত সাফারেন্স। আমি জানতে চাচ্ছিলাম, ইয়াং জেনারেশন, আমি বলতে পারি অনেকেই আপনার প্রতি অনেকটা ভ্রমণ প্রিয় মানুষ, তো তারা যদি ট্যুরিজম এই সেক্টরটাতে নিজেদের ক্যারিয়ার পাথ প্ল্যান করতে চায়, আপনার এই ইয়াং জেনারেশনের কাছে আপনার সাজেশন কি হবে? খুব সহজ কাজ না বাংলাদেশে ট্যুরিজমে, ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক আমি বলবো। হার্ডেলগুলো আসলে এত বেশি, যেটা ওভারকাম করে এই সেক্টরে টিকে থাকাটা সহজ না। আমি আমার নিজের বাস্তব জীবনের কথা যদি বলি, ধরেন একটা সময় ছিল যে আমার শ্বশুর বাড়ির লোকজন জামাই ট্যুরিস্ট গাইড, এটা একটা প্রফেশন হতে পারে। ট্যুর ম্যানেজার, এটা একটা প্রফেশন হতে পারে। ট্যুরিজম এটা আবার কি জিনিস? স্টিল টুডে দ্য সেম ফিলিংস, সেম রিয়াকশন। ট্যুরিজম করে এটা আবার কি ধরনের পেশা? হ্যাঁ, এর চেয়ে ব্রোকারিটাও অনেক ভালো, সম্মানজনক পেশা। তো এখন বিষয়টা হচ্ছে যে এইটার মূল কারণ হচ্ছে যে আপনি, আবারও সেই সরকারের কথা বলতে হবে, আপনি ইন্ডাস্ট্রিটাকে তো রিকগনাইজ করেন না, আপনি ইন্ডাস্ট্রিটাকে তো ওন করেন না। আপনি যেহেতু ইন্ডাস্ট্রিটাকে ওন করেন না, এই ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত তারা কিন্তু ওইভাবে রেসপেক্টের জায়গাতে নাই। হ্যাঁ, এটি হচ্ছে বড় সমস্যা। তো আমি যেটা বলবো যে ডেফিনেটলি ডেইজ আর দেয়ার অর ডেইজ আর কামিং, আপনি যদি করতে পারেন সেভাবে, যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, একটা সময় আসবে। কিন্তু সে সময়টা যে কবে আসবে আপনি জানেন না। বাংলাদেশে 50-52 বছর পরে আজকে যখন আপনি ট্যুরিজমের জন্য বাজেট পাচ্ছেন না, আপনি যখন ট্যুরিজমের গবেষণা নিয়ে কথা বলছেন না, আপনি যখন ট্যুরিজমের প্রোডাক্টগুলো আইডেন্টিফাই করতে পারছেন না, আপনি যখন ট্যুরিজমের স্কিল্ড ম্যান পাওয়ার নিয়ে সাফার করছেন, সেই জায়গাতে খুব সহজে এটা হবে না। তারপরেও আমরা তো হাতে গোনা কয়জন হলেও তো আমরা প্রতিষ্ঠিত হলাম এতগুলো বছর পরে। বাংলাদেশে বিদেশি পর্যটকদের কথা যদি আমি বলি, যে একটা ঝুঁকির কথা সবসময় আমরা বলে থাকি, যে গত 30-35 বছর আমি কাজ করছি, তার মধ্যে ধরেন এই 30-35 বছরই শুনে আসছি যে বাংলাদেশ ইন এ লিস্ট অফ রেড অ্যালার্ট ডেস্টিনেশন। বাংলাদেশ সবসময় ঝুঁকিপূর্ণ একটা দেশ বেড়ানোর জন্য, ঠিক আছে? এটা নিয়ে আমরা আসলে কাজ করতে পারি নাই, ঠিক আছে? কাজ করতে পারি নাই। আমরা যতটুকু কাজ করলাম, চেষ্টা করি করার জন্য, গভর্নমেন্ট এটার জন্য কখনো কাজ করে নাই যে না বাংলাদেশ। কিন্তু সাউথ ইস্ট এশিয়াতে সেফেস্ট ডেস্টিনেশন হচ্ছে বাংলাদেশ। আপনি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, কত ধরনের অকারেন্স হয় ট্যুরিস্টদের সাথে, নেপালে হয়, শ্রীলঙ্কাতে হয়, কিন্তু বাংলাদেশে সে তুলনায় কিন্তু কিছুই হয় না। গত 30-35 বছরে আমার একজন ট্যুরিস্টের পিক পকেটিং হয় নাই। ক্যান ইউ বিলিভ ইট? এর চেয়ে ভালো ডেস্টিনেশন আপনি কোথায় পাবেন? যে ডেস্টিনেশনে একজন পর্যটকের ক্যামেরা যদি হারায় যায়, কেউ পায় রাস্তায় বা কোনো ব্যাগ খুঁজে পায়, তাহলে তারা আপনার মোটরসাইকেল নিয়ে তাড়া করে পর্যটককে যে আপনার এটা ফেলে গেছেন, এটা নিয়ে যান। এরকম ডেস্টিনেশন আপনি কোথায় পাবেন? কিন্তু আমরা এটাকে ক্যাশ করতে পারি নাই। তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের এই পলিটিক্যাল আনস্টেবিলিটিটা। আমরা এই প্রতি 2 বছর 3 বছর 4 বছর পরে পরে যে ওয়েভগুলো আসে না, এগুলো সামাল দেওয়া খুব কষ্ট। 2012-13 সালের দেখেন পলিটিক্যাল আনরেস্ট, 16 সালের আপনার টেরোরিস্ট অ্যাটাক, এরপরে আপনার ঠিক 2 বছর 3 বছর পরে হচ্ছে কোভিড, এরপরে আবার আপনার দেখেন 2022-23 সালে আবার এই যে আমাদের পলিটিক্যাল আনস্টেবিলিটি। এই গত 15 বছরে 4টা-5টা ওয়েভ আমাদেরকে সামাল দিতে হয়েছে। এই ধরনের একটা ফ্র্যাজাইল ডেস্টিনেশন, আমি যেটাকে বলবো যে
ফ্র্যাজাইল বলছি আমি সিকিউরিটি এবং অন্য সব দিক থেকে। সেরকম একটা ডেস্টিনেশন একজন পর্যটক কেন আসবে? মানুষ তো বেড়াতে যায় তার রিফ্রেশমেন্টের জন্য, তাই না, ওয়েলবিইং এর জন্য, এনজয়মেন্টের জন্য। তো বাংলাদেশে আসলে তো তাকে আপনার 24 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, কখন কোন দিক থেকে কি হয়, বাইরে যেটা প্রচার হচ্ছে আর কি। আসার পরে তারা সবাই খুব খুশি। তো এই যে জায়গাটা কোথায় দেখতে চাই বললেন, তো আমি বাংলাদেশ একটা কি বলে অ্যালার্ট ফ্রি ডেস্টিনেশন দেখতে চাই। যতক্ষণ পর্যন্ত আপনি ট্যুরিজমকে ওন না করবেন ততক্ষণ পর্যন্ত এদেশে ট্যুরিজম ডেভেলপমেন্ট সম্ভব না। এটা আপনাকে ওন করতে হবে, প্রত্যেককে ওন করতে হবে, তাইলেই একমাত্র ট্যুরিজম ডেভেলপমেন্ট সম্ভব। Thank you so much, sir. And with that, we put an end to our today's podcast, and we'll take a minute to thank our honorable guest. Thank you so much, sir, for coming and joining us. You have added so much value. So much. And thank you everyone for watching. Please be with us because we will be back with another brand new episode. So till then, take care.